প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার প্রিয় ও স্নেহের আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15, আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, পথিকজনের ছাতা কোনটি? তাল গাছ, আম গাছ, অশ্বত্থ গাছ না বট গাছ? উত্তর হবে অশ্বত্থ গাছ। পরের প্রশ্ন, শঙ্কর এমু পাখিকে কোন গাছে বসতে দেখেছিল? গাব গাছে, সবেদা গাছে, জাম গাছে না পাকুড় গাছ? উত্তর হবে সবেদা গাছে। পরের প্রশ্ন, মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাম, খেজুর, আম গাছ? উত্তর হবে পাম গাছ। স্বপ্ন দেখে ভোরে, দিন রাত, দিনে, গভীর রাত? উত্তর হবে দিন রাত। রূপালী হবে, দুটো হবে দিন রাত। পরের প্রশ্ন, মাছরাঙাটির গায়ে জল পড়ে, বৃষ্টি পড়ে, আলো পড়ে, বরফ পড়ে? উত্তর হবে আলো পড়ে। পরের প্রশ্ন, মন ভালো করার রোদ্দুর ময়ূরের মতো, মাছরাঙার মতো, কোকিলের মতো না পানকৌড়ির মতো? উত্তর হবে মাছরাঙার মতো। পরে হচ্ছে, রিউপেন ক্যাস্টাং সাহেব ছিলেন খেলোয়াড়, পশুপ্রেমী, গায়ক না সাহিত্যিক? উত্তর হবে পশুপ্রেমী। পরে হচ্ছে, ঘাসফড়িং কবিতায় বলা হয়েছে গ্রীষ্মকালের কথা, শীতকালের কথা, বসন্তকালের কথা না হেমন্তকালের কথা? উত্তর হবে বর্ষাকালের কথা। ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে একবার, দুবার, তিনবার না পাঁচবার? উত্তর হবে দুবার। পরের প্রশ্ন, কুমোরে পোকার বাসাবাড়ি রচনাংশটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য, গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোপালচন্দ্র দে, গোপালচন্দ্র হালদার? উত্তর হবে গোপালচন্দ্র ভট্টাচার্য। পর হচ্ছে, কুমোরে পোকার গায়ের রং সাদা, লাল, হলুদ না কালো? উত্তর হবে কালো। পরে চতুরঙ্গ শব্দটির সন্ধি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি না বিসর্গ সন্ধি? উত্তর হবে বিসর্গ সন্ধি। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো তিনটি, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 3 = 6। প্রথম, তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা, এ কথার মাধ্যমে কি বোঝানো হয়েছে? আলোচ্য কবিতায় অশ্বত্থ গাছের নিচের সবুজ, নরম ও আরামদায়ক ঘাস জমিটিকে পথিকরা বিশ্রাম নেয়। ঘাস জমিটিকে দেখে কবির মনে হয়েছে এটি যেন পথিকের বিশ্রাম নিতে আদর ভরে ডাকছে, তাই কবি ঘাস জমিটিকে আদর করে পাতা গালিচার সঙ্গে তুলনা করেছেন। পরে রয়েছে, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, লেখকের বক্তব্য অনুযায়ী বিষয়টি স্পষ্ট করো। তো লিখবে, শঙ্কর সেনাপতি গল্পের লেখক শ্যামল গঙ্গোপাধ্যায় শিক্ষা বিষয়ে একটি সত্য কথাকে তুলে ধরেছেন। লেখক বলতে চেয়েছেন বই থেকে হবে বই থেকে আমরা পাঠ গ্রহণ করে শিক্ষিত হই, কিন্তু জীবনের আসল শিক্ষা আমরা পেয়ে থাকি প্রকৃতি থেকেই। তাই এই খোলামেলা পৃথিবী হলো সবচেয়ে বড় বই। আকন্দবাড়ি স্কুলে ক্লাস 5-এ কতজন ছেলে মেয়ে পড়ে? তারা প্রধানত কোন কোন গ্রাম থেকে আসে? আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ জনা 30 ছেলে মেয়ে পড়ে। আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এর ছেলেমেয়েরা ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর ও আকন্দবাড়ি গ্রাম থেকে আসে। স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে। কে কি স্বপ্ন দেখে? বরফে ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে দূর সে মরুভূমির প্রান্তে গরম পাহাড়ের ওপর যেখানে সূর্য ওঠে সেখানে একটি পাম গাছ একা দাঁড়িয়ে রয়েছে। বলছে, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা পাখির রঙে বাহার যেমন মনকে ভালো লাগায় ভরিয়ে দেয়, তেমনই রোদ্দুরের
শোভাও কবির মন ভালো করে দেয়। মাছরাঙার গায়ের রং যেমন একই সঙ্গে উজ্জ্বল ও শান্ত, রোদ্দুরের তীব্রতাও তেমনই, কখনো বেশি কখনো কম। মাছরাঙার গায়ের পালককে যেমন লাল হাইপেন হলুদ হাইপেন সবুজ রঙের আশ্চর্য সমারোহ, তেমনই রোদ্দুরেরও রয়েছে অনেক রং। রয়েছে হর্ষ দীর্ঘ নীল নীলান্ত, কেন ও রং খর ও শ্রান্ত। উদ্ধৃতি কবি কিসের সম্পর্কে করেছে? হ্রস্ব দীর্ঘ খর ও শান্ত কথা দুটির মধ্যে দিয়ে ওই পাখিটির কী কী বৈশিষ্ট্য কবি বোঝাতে চেয়েছেন? রৌদ্র ও মাছরাঙা পাখির রঙের তুলনা করতে গিয়ে কবি আলোচ্য কথা দুটি ব্যবহার করেছেন। দিনের বিভিন্ন সময় রৌদ্রের তাপ কম বেশি হয় এবং আকাশের নীলের ঔজ্জ্বল্য কমে বাড়ে। সেই রকমই ছোট বড় পালককে ঢাকা মাছরাঙা পাখিটির গায়ের নীল রং কখনো তীব্র কখনো স্নিগ্ধ দেখায়। রয়েছে পশু পাখির ভাষা রচনাংশে শিল্পাঞ্জি সম্পর্কে লেখক কী জানিয়েছেন? পশু পাখির ভাষায় লেখক সুবিনয় রায়চৌধুরী জানিয়েছেন, শিল্পাঞ্জি মানুষের জাতভাই হলেও তাদের ভাষা বলতে সেভাবে কিছু নেই। তারা ভালোবাসা, সহানুভূতি প্রভৃতি খুব ভালো বোঝে এবং সহজেই ভাব পাতায়। আমি কথা দিয়ে এসেছি। উদ্ধৃত অংশটি কার, কোন কবিতার অংশ, কে কাকে কী কথা দিয়ে এসেছে? উদ্ধৃত অংশটি কবি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতার অংশ। ঝিরঝিরে বৃষ্টির পর সবুজ ঘাসে পা দিয়ে একটি ঘাসফড়িংয়ের সঙ্গে কবির বন্ধুত্ব হয়। তার কাছ থেকে চলে আসার সময় কবি ওই ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছিলেন যে তিনি পরে অবশ্যই আবার তার কাছে যাবেন। ঘাসফড়িংয়ের সঙ্গে কার কীভাবে ভাব হয়ে গেল? এক ঝিরঝির বৃষ্টির দিন ঘাসফড়িংয়ের সঙ্গে কবির দেখা হয়েছিল। সেদিন ঝিরঝিরে বৃষ্টির পর কবি যখন ভিজে সবুজ ঘাসে পা রেখেছিল তখন ওই ঘাসফড়িংটির সঙ্গে তার ভাব হয়ে গিয়েছিল। প্রকৃতির প্রতি ভালোবাসায় কবি ও ঘাসফড়িংটির মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছিল। পরে হচ্ছে কুমড়ে পোকা কীভাবে শিকার সংগ্রহ করে? কুমড়ে পোকা কোনো মাকড়সা দেখতে পেলে ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু সেটাকে একেবারে মেরে ফেলে না, শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। এভাবে সে অন্তত 5 থেকে 7 বার হুল ফোটায়। এরপর সে সেই অসার মাকড়সাটাকে নিয়ে নতুন বানানো কুঠুরির মধ্যে হাজির হয়। কুমড়ে পোকার বাসাবাড়িটি দেখতে কেমন? একটি বাসাবাড়ি নির্মাণ করতে তাকে কীরকম পরিশ্রম করতে হয় তা লেখো। ঘরের আনাচে কানাচে বা দেওয়ালের গায়ে নির্মিত কুমড়ে পোকার বাসাবাড়িটি এবড়ো হাইপেন খেবড়ো শুকনো মাটির ডালার মতো দেখতে হয়। কুমড়ে পোকা বাসাবাড়ি তৈরি করতে এদিক ওদিক খুঁজে মনের মতো স্থান নির্বাচন করে। তারপর তারা তার আশেপাশে ঘুরে জায়গাটা পরীক্ষা করে। তারা আশেপাশে 40-50 গজ, কখনো কখনো 150-200 গজের মধ্যে থেকে কাদামাটি সংগ্রহ করে বাসা নির্মাণ করে। 3 দাগের হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পর্বের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়। যেমন নমযুক্তকার নমস্কার। সন্ধি বিচ্ছেদ করো। অতএব আর সরস্বতী, অথযুক্ত এব অতএব, স্বরযুক্তবতী সরস্বতী। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। হচ্ছে মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও টুকরো অংশগুলির কোনো অর্থ থাকে না তাদের বলা হয় মৌলিক শব্দ। এগুলিকে সিদ্ধ শব্দ বলা হয়। যেমন লাল, কালো, 1, 2, 3, ঘোড়া ইত্যাদি। গঠন অনুযায়ী শব্দ কয় প্রকার ও কী কী? গঠন অনুযায়ী শব্দ 2 প্রকার, যেমন যৌগিক বা সাধিত শব্দ এবং মৌলিক বা সিদ্ধ শব্দ। ভালো করে দেখে নাও, এই রয়েছে
টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।